নমস্কার, জি 24 ঘন্টা স্পেশাল বুলেটিন নিয়ে আপনার সঙ্গে রয়েছি আমি শুক্লা। তৃণমূল কংগ্রেসের অন্দরে কি চলছে সেটা তো আপনাদেরকে আমরা একেবারে 4 তারিখের পর থেকে জানাচ্ছি। তবে তৃণমূল কংগ্রেসের অন্দরে এই মুহূর্তে যা চলছে তাতে কালীঘাট তৃণমূল কিন্তু অবশ্যই চাপে। কারণ আপনি জানেন নিশ্চয়ই, আপনাদেরকে আমরা ইতিমধ্যে জানিয়ে দিয়েছি, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবির তাদেরকে আগামীকাল নির্বাচন সদনে ডাকা হয়েছে। তারা বলছে যে তারাই আসল তৃণমূল, সেটা প্রমাণ করতে হবে অবশ্যই তাদেরকে, সেই কারণে তাদেরকে ডাকা হয়েছে। এখন প্রশ্ন, আসল তৃণমূল কারা? 28 বছর আগে যে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস তৈরি করেছিলেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে কি তার প্রতীক, দলের যে ফান্ড, সেগুলো সব চলে যাবে? কি হতে চলেছে আগামী সময়, এই বিষয় নিয়ে কথা বলবো। তবে তার আগে দেখুন প্রতিবেদন। ভোটের পর ভেঙে খান খান তৃণমূল। বছর 28 আগে যার হাতে এই দল তৈরি হয়েছিল, সেই মমতা বন্দ্যোপাধ্যায়কেই ছেঁটে ফেলেছেন বিদ্রোহীরা, তৈরি করেছেন নতুন টিম। এবার নিজেদের আসল তৃণমূল প্রমাণ করতে দিল্লি দরবারে বিদ্রোহী শিবির। জাতীয় নির্বাচন কমিশনের ডাকে বুধবারই দিল্লি পৌঁছে যান ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা, অরূপ রায়রা। বৃহস্পতিবার কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠক করবেন বিদ্রোহীরা। আমাদের যে 10 সদস্যের ডেলিগেশনকে ওরা অ্যালাউ করেছেন, কাল যখন আমরা ফুল বেঞ্চের সঙ্গে বসবো, তখন আমাদের যে বক্তব্য আছে সেটা মিডিয়াকে স্বাভাবিকভাবে বলার কথা নয়, সেটা নির্বাচন কমিশনের ফুল বেঞ্চকেই হচ্ছে আমরা সেটা জানাবো। নির্বাচন কমিশনের সাথে আলোচনা করব, করে আমরা যেই চিঠি নির্বাচন কমিশনকে দিয়েছি সেটা নিয়ে আলোচনা করার জন্য আমরা যাচ্ছি। গত 22শে জুন নিউ টাউনের হোটেলে বৈঠক করেন বিদ্রোহীরা। সেখানে পিসি ভাইপোকে বাদ দিয়ে জাতীয় কর্মসমিতি গঠন করে ফেলে ঋত শিবির। এর ঠিক পরদিনই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের দফতরে যান ঋতব্রত, সন্দীপনরা। নতুন তৈরি জাতীয় কর্মসমিতি তালিকা পেশ করে নিজেদের আসল তৃণমূল বলে দাবি করেন। এরপর তারা চিঠি দেন জাতীয় নির্বাচন কমিশনকেও। সূত্রের খবর, নির্বাচন সদনে পাঠানো চিঠিতে দলের নাম, জোড়াফুল প্রতীক এবং তহবিল নিয়ন্ত্রণ চেয়েছেন বিদ্রোহীরা। আমরা আসল তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি তৈরি করেছেন তৃণমূল কংগ্রেস, মমতাদির লড়াইতে তৃণমূল কংগ্রেস, মমতাদির প্রতীকে এদের সব জন্ম। বিজেপি যদি বেআইনিভাবে জোর করে ওদের কিছু দেয়, বাংলার মানুষ একটাই প্রতীক, প্রতিবাদের প্রতীক, বেঁচে থাকার প্রতীক, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ। ঋত শিবির জাতীয় কর্মসমিতি তৈরি করার পরপরই পাল্টা কমিটি তৈরি করে মমতাপন্থী তৃণমূল। নির্বাচন কমিশনে তড়িঘড়ি সেই তালিকাও পাঠিয়ে দেওয়া হয়। তারপরেও দিল্লি থেকে ডাক না পাওয়ায় দুশ্চিন্তা বাড়ছে কালীঘাটের। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় ও রাজীব চক্রবর্তীর রিপোর্ট, জি 24 ঘন্টা। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের অন্দরে দুটো ভাগ, কে তাহলে এগিয়ে, কে তাহলে পিছিয়ে, তাহলে কি হতে চলেছে আগামী সময়তে? বিষয়টা কতটা ঘোরতর, বিষয়টা কতটা জটিল, কতটা সময় সাপেক্ষ, পুরো বিষয়টা একটু বোঝার চেষ্টা করি। আমি দেখে নেব আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে যিনি উপস্থিত রয়েছেন, নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়, রাজনৈতিক বিশেষজ্ঞ। নীলাদ্রিদা, কিভাবে ব্যাখ্যা করবেন বলুন তো তৃণমূল কংগ্রেসের অন্দরে একটা অদ্ভুত একটা পরিস্থিতি? ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আগে দাবি করেছিলেন তার কাছে 65 জন বিধায়ক তো আছেই, সঙ্গে সংখ্যাটা আরও বেশি। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তো এই মুহূর্তে স্পিকটি নট, কিছুই বলছেন না। না, এই ধরনের পরিস্থিতি আগেও আমরা দেখেছি মহারাষ্ট্রে শিবসেনা যখন দুভাগ হয়ে গেল, একনাথ শিন্দে ফ্যাকশনও দাবি করেছিল তারা প্রকৃত শিবসেনা, আবার উদ্ধব ঠাকরের ফ্যাকশনও দাবি করেছিল তারা, মানে উদ্ধব ঠাকরের বাবা এটা প্রতিষ্ঠা করেছেন, সেই জন্য তার অধিকার, কুণাল ঘোষ যেরকম বলছেন সেই একইভাবে। তো সেখানে দাঁড়িয়ে আমরা ফাইনালি কি দেখতাম, ইলেকশন কমিশন একনাথ শিন্দেকেই শিবসেনার সিম্বলটা দিলেন, অর্থাৎ প্রকৃত শিবসেনা বলে রেকগনাইজ করলেন। তার কারণ বেশি নির্বাচিত প্রতিনিধি তাদের কাছে ছিল। তা হিসেবটা খুব স্পষ্ট, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় 68 হোক, 64 হোক, 60 হোক, তার কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে বেশি ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ আছে। ঋতব্রত নিজে নির্বাচনে জিতেছেন, মমতা নিজে নির্বাচনে হেরেছেন। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় যদি দাবি করার চেষ্টা করেন আমার জন্যই ওরা জিতেছে, সেই দাবিটা বোধহয় গ্রহণযোগ্য হবে না ইলেকশন কমিশনের কাছে। অন্যদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যদি দাবি করেন আমাদের লোকেরা যারা ইলেক্টেড তারা আমার সাথে আছে এবং এদের তো একটা গণতান্ত্রিক অধিকার আছে, কে বিরোধী দলনেতা হবে সেটা আমরাই ঠিক করে দেবো। মানে গণতান্ত্রিক অধিকার বলে যে যারা ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ তারা সিদ্ধান্ত নেবে কে দলনেতা হবে বিরোধী।
একজন পার্টি সুপ্রিমো সিদ্ধান্ত নেবে, এটা কিন্তু নির্বাচনী মানে গণতান্ত্রিক প্রক্রিয়া নয়। তো সেখানে দাঁড়িয়ে কিন্তু এগিয়ে আছে, অ্যাডভান্টেজ ঋতব্রত ফ্যাকশন, এটা আমি বলতে পারি। আচ্ছা, যারা অ্যাডভান্টেজে আছে সেটা তো বুঝতেই পারছি, আমরাও বুঝতে পারছি, আপনারাও নিশ্চয়ই বুঝতে পারছেন। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি আজকে যখন দিল্লি উড়ে যাচ্ছেন তখন তার বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু যথেষ্ট কনফিডেন্ট, তিনি যথেষ্ট আত্মবিশ্বাসী এবং তারা প্রমাণ করবেন এমনটাই তার মুখ থেকে শোনা গিয়েছে। ঠিক কি বলছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, শোনা। वर्किंग से डेलीगेट सेशन के बाद हम लोग पूरी लिख के इलेक्शन कमीशन को पहुंचा दिए थे, भेज दिए थे। इधर भी हमारा रिप्रेजेंटेटिव आके दे दिया था, बंगाल में भी दिए थे। तो तब भी हम इलेक्शन कमीशन से, ईसीआई से, इलेक्शन कमीशन के जो फुल बेंच है, चीफ इलेक्शन कमिश्नर एंड अदर कमिश्नर्स, तो सब लोगों से मिलने का गुजारिश किए थे। हम लोग रिक्वेस्ट किए थे कि हम लोगों को अपॉइंटमेंट मिले। अच्छा, हम लोग इलेक्शन कमीशन ऑफ इंडिया को धन्यवाद देना चाहते हैं कि कल 12 बजे हम लोगों को अपॉइंटमेंट दिया गया है। 10 आदमी का डेलीगेशन अलाउड है, तो इसीलिए हमारा पार्टी का चेयरपर्सन अरूप राय का लीडरशिप में हम लोग 10 आदमी यहाँ आए हैं। कल जाएंगे इलेक्शन कमीशन, जाके डिलीवरेट करेंगे। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বক্তব্য শুনলেন, অনেকটা ক্লিয়ার এই মুহূর্তে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন, তার কাছে যে পরিমাণ সমর্থন আছে তাতে তিনি এই প্রতীকের দাবিদার, যদিও তাকে এটা প্রমাণ করতে হবে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দুপক্ষকেই ডাকা হবে। তবে প্রথম প্রায়োরিটি অবশ্যই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তার আগে থেকে জানিয়ে রেখেছিল কি হতে চলেছে। এই পুরো প্রক্রিয়াটা সম্পর্কে একটু জানার চেষ্টা করি, কথা বলি। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তী, একেবারে দিল্লি থেকে। রাজীব, তোমার সঙ্গে বেশ খানিক্ষণ আগে কথা হচ্ছিল, তুমি বলছিলে একনাথ শিন্ডে প্রসঙ্গ থেকে শুরু করে একেবারে পুরো বিষয়টা নির্বাচন সদন পর্যন্ত আটকে নেই, পুরোটা একেবারে একটা আইনি প্রসেস, কোর্ট পর্যন্ত যাবে, অনেকটা দীর্ঘ সময় লাগবে তো রাজীব তাহলে? অবশ্যই দীর্ঘ সময় লাগবে। দেখো, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা দিল্লি এসে পৌঁছে গিয়েছেন। তৃণমূল কংগ্রেসের এই যে দিল্লি যাত্রা এবং তৃণমূল কংগ্রেসের দিল্লি থেকে অনেক কিছু ঘটনা প্রবাহ প্রায় 1-1.5 সপ্তাহ পরে হচ্ছে। তার কারণ এর আগে আমরা সাংসদদের নিয়ে পড়েছিলাম, এখন বিধায়কদের নিয়ে পড়তে হবে। তৃণমূল কংগ্রেস আসলে কার, তৃণমূল কংগ্রেসের যে নির্বাচনী প্রতীক সেটি আসলে কার, তার দলে যে একেবারে বিপুল অঙ্কের টাকা রয়েছে ব্যাংকে, সেই টাকাটি কার, তা নিয়ে লড়াই। এবং সেই লড়াইয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় একদিকে, অর্থাৎ তার নেতৃত্বাধীন 65 জন বিধায়ক একদিকে, উল্টো দিকে কে, উল্টো দিকে মমতা বন্দ্যোপাধ্যায়, কালীঘাটের তৃণমূল। এক্ষেত্রে তোমাকে যে বিষয়টা তুমি বললে যে একনাথ শিন্ডে তিনি যখন শিবসেনা ভাঙেন, অর্থাৎ তিনি যখন উদ্ধব ঠাকরের সঙ্গ ছেড়ে আলাদা শিবসেনা করেন, সেক্ষেত্রে দেখা গিয়েছে একনাথ শিন্ডেকেই কিন্তু দলীয় প্রতীক দিয়ে দিয়েছে নির্বাচন কমিশন এবং তারপর সেই বিষয়টি আদালতে গড়িয়েছে এবং সেই মামলা এখনও চলছে। আর অন্য একটি ঘটনা রয়েছে, সেটি হলো লোক জনশক্তি পার্টি, রামবিলাস পাসওয়ান, তিনি কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, প্রবীণ নেতা, বিহারের নেতা। সেই রামবিলাস পাসওয়ানের ছেলে চিরাগ পাসওয়ান, তার সঙ্গে কিন্তু দ্বন্দ্ব লাগে তার দলেরই এক নেতার, এবং সেই যে লড়াই, সেক্ষেত্রেও নির্বাচন কমিশনকে তারা দুপক্ষ হাজির হয়। সেক্ষেত্রে যে নির্বাচন কমিশনের যে সিদ্ধান্ত ছিল, সেখানে কোনো পক্ষকেই দলীয় প্রতীক দেওয়া হয়নি সেই লড়াইয়ে, কারণ সেক্ষেত্রে আইনের বিষয় রয়েছে। এক্ষেত্রেও সেই জটিলতাগুলি কিন্তু থাকছে, অর্থাৎ একেবারে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় প্রতীক পেয়ে যাবেন বা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতেই প্রতীক রয়ে যাবে এমনটা কিন্তু নাও হতে পারে। একটা সম্ভাবনা থাকছে যে কোনো পক্ষকেই কিন্তু এই জোড়াফুল প্রতীক দেওয়া হবে না, এমন সম্ভাবনা থাকছে। তার কারণ সেই ঘটনা আমরা দেখেছি লোক জনশক্তি পার্টি বিহারের চিরাগ পাসওয়ান এবং তার দলের বিক্ষুব্ধ নেতাদের ক্ষেত্রে, লড়াইয়ের ক্ষেত্রে। এবং এক্ষেত্রে আরেকটা অন্য বিষয় রয়েছে, বিপুল অঙ্কের টাকা পার্টির ফান্ডে রয়েছে। সেই যে বিপুল অঙ্কের টাকা, তা কার কাছে যাবে সেই বিষয়ে নির্বাচন কমিশনকে সিদ্ধান্ত নিতে হবে, এবং যে সিদ্ধান্ত নির্বাচন কমিশন নেবে সঙ্গে সঙ্গে অপর পক্ষ তারা যাবে কিন্তু আদালতে। পুরো বিষয়, সে কারণেই বলছিলাম যে পুরো প্রক্রিয়াটা দীর্ঘমেয়াদী। বুঝতে পারছি রাজীব, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য। তাহলে বোঝা যাচ্ছে পুরো প্রক্রিয়াটা অত্যন্ত দীর্ঘমেয়াদী। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে মানে ঋতব্রত শিবির গেল আর জয় করে চলে এলো, ব্যাপারটা কিন্তু তেমনটা জলের মতো পরিষ্কার নয় এখনো পর্যন্ত, কারণ তার নিদর্শন আছে। রাজীব খানিকটা পরিষ্কার করলো। যদিও এই গোটা পরিস্থিতি বা এই যে সিচুয়েশন, এই সবটা নিয়ে কিন্তু বিজেপি এই অবস্থাটাকে, তৃণমূল কংগ্রেসের এই অবস্থাটাকে একেবারে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছে। রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি কি বলছেন শোনাই। কার কোন দিকে লক্ষ্য তো আমি বলতে পারবো না, কারোর চোখ অ্যাকাউন্টের দিকে, কারোর চোখ লোগোর দিকে, কারোর চোখটা পতাকার দিকে আছে বলে আমার জানা নেই। এখন মুখ্যমন্ত্রীর দিকে কার চোখ আছে সেটা দেখতে হবে। ওরা থাকে ওধারে, আমরা এধারে। আমরা চাই পশ্চিমবঙ্গে একটা দায়িত্বশীল
সংঘবদ্ধ বিরোধী রাজনৈতিক শক্তি থাক, সেটা গণতন্ত্রের পক্ষে সুখকর এবং সরকারের পক্ষেও মঙ্গলদায়ক। আমি নীলাদ্রি বাবু আপনার কাছে আসি। যেটা আমি শুরু থেকে বলছিলাম, যেটার উপর আমি স্টিক করে আছি, যে পুরো ব্যাপারটা অতটা সহজ নয়। মানে যেটা আমরা মনে করছি যে ঋতুব্রত শিবিরকে ডাকা হয়েছে, তারা প্রায়োরিটি, তারা এগিয়ে রয়েছে, ব্যাপারটা হয়তো অতটাও সহজ নয়। তৃণমূল কংগ্রেস মানে কালীঘাট তৃণমূল কংগ্রেসের কাছে যদি 10 জন বিধায়কও থাকে, তারা তো সেটা নিয়েই লড়বে। কুণাল ঘোষ আজকে খুব ইম্পর্টেন্ট কথা বলেছে, লোগো ঠোকো ব্যাপার না, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ, তাকে দেখেই লড়বে সবাই। না, সেটা আবেগের কথা এবং সেটা হয়তো হতে পারে এর নির্বাচনে। একটা আলাদা দিকও আছে, যুক্তিটা কি? আলাদা দিকও আছে। তার মানে কি ওরা ভেবে নিচ্ছে যে লোগো প্রতি সব হাতছাড়া হবে? তো হারার আগেই হেরে বসে আছেন। Exactly. কুণাল ঘোষ তো আগেই বলে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ, অর্থাৎ লোগো আমরা পাচ্ছি না। হারার আগে হেরে বসে, মানে গোল খেয়ে বসে রইলেন কুণাল ঘোষ। এবার কুণাল ঘোষ কোন দিকে আছেন সেটাও মানুষ জানে না। ওনার যে কথাবার্তা, যে কোনো দিন উনি ঋতব্রতর দিকে চলে যেতে পারেন। অনেকে বলছে কৌরব শিবিরে যেরকম শকুনি ছিলেন, এরকম তৃণমূলের মধ্যে নাকি কুণাল ঘোষ। আমি জানি না, সেটা কুণাল বাবুই ভালো বলতে পারবেন ওনার ভূমিকাটা কি, কিন্তু ওনার কৌরব আর ভূমিকা পাণ্ডবের উদাহরণ বারবার করে দিচ্ছেন, আর জয় কাদের হয়েছে তার কথাও বারবার করে উল্লেখ করছেন। না, কিন্তু এই যে বক্তব্যটা রাখলেন কুণাল ঘোষ, যেখানে আমরা বলছি এটা একটা লড়াই হবে, আইনি লড়াই হবে, কুণাল ঘোষ বলছেন না না, আমরা তো হারিয়ে গেছি, হেরে গেছি, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ। হয়তো প্রতীকটা মমতা বন্দ্যোপাধ্যায় করতে বলছেন উনি। মানে সে এরপর যদি নির্বাচনে পরাজয় হয়, তখন আপনি ভাবুন কি অবস্থা। আর বিজেপি চাইবে ঋতব্রত সেকশনটা উঠে আসুক। কেন উঠে আসুক? একটা বিজেপির স্বার্থ আছে, বিরোধী স্পেসটা তো খালি থাকতে পারে না। যদি তৃণমূল একেবারে কর্পূরের মতো উবে যায়, ব্রাত্য বসুর সেই সিনেমা কর্পূর, তার মতো উবে যায়, তাহলে কিন্তু বামেদের উত্থান হবে। আর বামের সাথে বিজেপির যে বিরোধ, সেটা আদর্শগত বিরোধ। তৃণমূলের সুবিধা আছে, কোনো আদর্শ নেই, সুতরাং আদর্শগত বিরোধ নেই। ঋতব্রত সেকশনটা যদি উঠে আসে প্রপার বিরোধী হিসেবে, বিজেপি কিন্তু শাসক হিসেবে অনেক বেশি কমফোর্টেবল হবে। তাই সম্ভবত শ্রমিক ভট্টাচার্য বলছেন রেসপন্সিবল অপোজিশন, একটা শক্তিশালী অপোজিশন, সেই জন্যই আর সেই জায়গা থেকে আমি অবশ্যই দেব আপনাদেরকে যে কালীঘাট তৃণমূলের এই মুহূর্তে অবস্থান কি এবং তারা কি চাইছে এই মুহূর্তে। ঘর গোছাতে চাইছে, ডেফিনেটলি ঘর তো গোছাতে চাইবেই, কারণ ছন্ন ছাড়া ঘর, সবাই এদিক ওদিক ছড়িয়ে যাচ্ছেন, যে যার মতো করে কাজ করছেন। সেই জায়গায় কোনো রাশ টানার কি চেষ্টা করা হচ্ছে? কারণ দিন কয়েক আগেই আমরা উত্তর কলকাতায় আমরা বেইমান নই এই ব্যানারের মিটিং দেখেছি, কুণাল ঘোষ ছিলেন সেখানে। তারপরের দিনই বিশ্বরূপদী সেখান থেকে বেরিয়ে এলেন, তৃণমূলের সঙ্গে সম্পর্ক তিনি ছিন্ন করলেন। আজকেও কিন্তু একটা বৈঠক হয়েছে। দক্ষিণ কলকাতা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা, কিন্তু দক্ষিণ কলকাতায় তৃণমূল কংগ্রেসের সেই তাবর কোনো নেতাকেই দেখা গেল না। প্রবীরের কাছ থেকে বিষয় আরো জানি। প্রবীর, দেখো, দক্ষিণ কলকাতা বলতে তৃণমূল কংগ্রেসের গড়, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় তার সংগঠনকে হাতে করে সারিয়েছেন মূলত যে জায়গা থেকে দক্ষিণ কলকাতা দেখা গেছে যে একের পর এক প্রথম সারির নেতৃত্ব উঠে এসেছেন। ববি আকিম, অরূপ বিশ্বাস, মালা রায়, দেবাশিস কুমার, পার্থ চট্টোপাধ্যায়ের মতো নেতারা। পার্থ চট্টোপাধ্যায় ইতিমধ্যেই তিনি দল থেকে বহিষ্কৃত, কিন্তু ববি আকিম, অরূপ বিশ্বাসকে কিন্তু কাউকে দেখা যায়নি। ইতিমধ্যে আমরা জানি ববি আকিম, অরূপ বিশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ির সঙ্গে দূরত্ব বাড়িয়ে দিয়েছেন, তারা সেখানে যাচ্ছেন না, এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরে তাদের দেখা যাচ্ছে। ফলে আজকে দক্ষিণ কলকাতার বৈঠকে কারা থাকবেন এটা কিন্তু একটু নজরের ব্যাপার ছিল। সেখানে দেখা গেল চন্দ্রিমা ভট্টাচার্য, শোভনদেব চট্টোপাধ্যায়, কুণাল ঘোষ ছিলেন। প্রথম সারি আর কোনো সেইভাবে মন্ত্রী যারা ছিলেন তাদেরকে দেখা গেল না, এবং সেখান থেকে দাবি উঠেছে যে লোগো যাক, প্রতীক যাক, মমতা বন্দ্যোপাধ্যায় থাক আর কর্মীরা থাক, তাহলে তৃণমূল কংগ্রেস লড়াই করবে। ফলে কোথাও না কোথাও তৃণমূল কংগ্রেসের প্রথম সারির নেতৃত্ব বুঝতে পারছেন যে হয়তো প্রতীক তাদের হাতছাড়া হতে পারে। তাই এখন থেকে যারা বলছেন যে প্রতীক যাক, লোগো যাক, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় থাক আর কর্মীরা থাকবে, তবে একদমই আমরা এই বিষয় নিয়ে আলোচনা করছিলাম। প্রবীর, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। কারণ ইতিমধ্যে এটা মনে করা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় মানে কালীঘাট তৃণমূল হারার আগেই হেরে বসে রয়েছে। সে কারণেই কি বলা হচ্ছে যে লোগো যাক, প্রতীক যাক, অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাক, যা কিছু হোক, মমতা বন্দ্যোপাধ্যায় থাকলেই চলবে। কি বলছেন কুণাল ঘোষ, শোনাই। আমরা আসল তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি তৈরি করেছেন তৃণমূল কংগ্রেস, মমতাদির লড়াইতে তৃণমূল কংগ্রেস, মমতাদির প্রতীকে এদের সব জন্ম। বিজেপি যদি বেআইনিভাবে জোর করে ওদের কিছু দেয়, বাংলার মানুষ একটাই প্রতীক, প্রতিবাদের প্রতীক, বেঁচে থাকার প্রতীক, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ। আপনারা কি কমিশনে পাল্টা যাবেন? সেটা আমাদের দলের নেতৃত্বের সিদ্ধান্ত, দলের নেতৃত্ব সবটা খতিয়ে দিচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।